যে এই যে বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ এগুলোর সাথে আমাদের বসবাস করতে হবে। বন্যা তো আমাদের যুগ যুগ ধরে বাংলাদেশে বন্যা হয়ে এসেছে এবং বন্যার সাথে খাপ খাইয়েই আসলে বন্যা আক্রান্ত জনগণ তাদের জীবনযাপন করে থাকে এবং ভবিষ্যতেও যে বন্যার প্রকোপ কিংবা বন্যার প্রাদুর্ভাব কমবে সেটা বলা যাচ্ছে না, কারণ আমরা আগে বলেছি যে জলবায়ু পরিবর্তনের প্রভাব খুবই তীব্র বাংলাদেশের উপরে। তো এখন এই যে ক্ষয়ক্ষতির বিষয়টা হিসাব দেওয়া হলো যে আমাদের 14,421 কোটি টাকা, যেটা কিনা ডলারের অঙ্কে $1.2 বিলিয়ন, এবং যদি এটাকে আমরা জিডিপির সাথে তুলনা করি সেটা চলতি 2025 অর্থ বছরের জিডিপির 0.26%, যেটা কিনা নেহায়েত কম নয়। এটা তো একটা অঙ্ক যেগুলোতে যে সমস্ত খাতকে আমরা টাকার অঙ্কে হিসাব করতে পারি, ক্ষতিপূরণ, কৃষিজাত পণ্য, চাল, ধান ইত্যাদি এবং গবাদি পশু, রাস্তাঘাট, যেগুলোর কিনা আমরা সহজেই আর্থিক মূল্যায়ন করতে পারি। কিন্তু তার বাইরেও কিন্তু যেগুলো রয়েছে যেগুলোকে আমরা টাকার অঙ্কে হিসাব করতে পারি না, সেগুলোর ক্ষয়ক্ষতি সেগুলো টাকাতেও ক্ষতিপূরণ করা যায় না। যেমন মানুষের জীবন যখন চলে যায়, তারপরে আপনার অসুস্থতা থাকে, দীর্ঘমেয়াদী অসুস্থতা যেটা থেকে পরিত্রাণ পাওয়া যায় না, সেগুলোর ক্ষতিও কিন্তু, যেগুলো ইনভিজিবল ক্ষতি, সেগুলোও কিন্তু আমরা হিসাব করি না, তবে সেটা একটা ভয়াবহ ক্ষতি। সুতরাং আর্থিক এবং অআর্থিক ক্ষতি দুটো মিলেই কিন্তু বন্যার প্রভাবটা আমাদের জীবনে অনেক গভীর। আর যে সমস্ত এখানে সুপারিশমালা, এখানে 12টা সুপারিশমালা তুলে ধরা হয়েছে, সেগুলোকে যদি আমরা ব্রড মোটা দাগে করি তাহলে দেখবেন যে কয়েকটা আছে। যেমন অর্থ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, যে মূল বিষয় হচ্ছে যে পর্যাপ্ত অর্থ থাকে না, ত্রাণের অপর্যাপ্ততা থাকে, এটা একটা। এবং এটাকে পুরোপুরি যদি আমরা রিকভার করতে চাই তাহলে আমাদের বাজেটে বরাদ্দ বাড়াতে হবে, সামাজিক নিরাপত্তার পরিসর বাড়াতে হবে ইত্যাদি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানে অন্যতম একটা বিষয় যে কৃষি এবং খাদ্য ব্যবস্থাপনা, সেটার একটা, আমরা সামগ্রিকভাবেই যখন বলি যে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার কথা, তখন একটা বিষয় আসে যে বাংলাদেশের যে কৃষিজাত পণ্য, কৃষির হিসাবের বিষয়টা একটা রয়েছে, এবং খাদ্য ব্যবস্থাপনাটা আরও বেশি, শুধুমাত্র বন্যার জন্য না, বাংলাদেশের যে বর্ধিত জনগোষ্ঠী কিন্তু সীমিত ভূমি, সেটার প্রেক্ষিতেই কিন্তু এই কৃষি এবং খাদ্য ব্যবস্থাপনাটার উপরে জোর দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে কারিগরি জ্ঞান এবং তথ্যের কথা বলা হয়েছে, তথ্যের অপর্যাপ্ততা, সেটা আগের থেকেই তথ্য দেওয়া এবং কানেক্টিভিটি, রেডিও কানেক্টিভিটির কথা বলা হয়েছে, এটি একটি। তারপরে আরেকটা সবসময় শুনে থাকি, বন্যা কিংবা যে কোনো ধরনের দুর্যোগ হলে জনসম্পদে জনবলের অভাব, যে অনেক সময় টাকা আছে কিংবা বন্যার ত্রাণ রয়েছে কিন্তু সেগুলো পর্যাপ্তভাবে সময় মতো ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়াটা, এটা একটা রেগুলার ঘটনা। এটা আমাদের যুগ যুগ থেকে আমরা সবসময় শুনে এসেছি যে জনবলের আপনার অভাব, সেটার কেন প্রস্তুতি থাকবে না। এবং তারপরে হচ্ছে যে সমন্বয় বিভিন্ন বিভাগে, এখানে দেখেছেন যে সরকারেরই বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, তাদের এটা একটা সম্মিলিত প্রচেষ্টার বিষয় থাকে, তাদের মধ্যে একটা সমন্বয়। অর্থাৎ এই 5টি গুরুত্বপূর্ণ, এই 12টার মধ্যে যদি একসাথে করি তাহলে দেখব যে এই 5টি গুরুত্বপূর্ণ জায়গাতেই আসলে আমাদের হাত দিতে হবে। বন্যা এবং যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে এগুলো সত্য রয়েছে। আমি এখন আপনাদেরকে প্রশ্নোত্তর পর্বের জন্য আহ্বান জানাচ্ছি। প্রশ্ন করতে পারেন আমার কলিগ যারা রয়েছেন ডান দিকে এবং পিছনে, সকলেই। ওনারা অনেকেই মাঠে গিয়েছেন, সরেজমিনে দেখে এসেছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ে যে বিভিন্ন বিভাগে যে তারা তথ্য নিয়ে এসেছেন, বিশেষজ্ঞদের সাথে আলাপ করেছেন, সুতরাং তারা সবাই আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবে। আমার নাম মাসুম বিল্লাহ, আমি দৈনিক শেয়ার বিজে কাজ করি। আমি এই স্টাডিতে বেশ কিছু বিষয় আশা করেছিলাম যেগুলোর অনুপস্থিতি দেখছি, আমি একটু বলতে চাই। সেটা হলো যে প্রথমত আমি একটু ডেটা মিসম্যাচের কথা বলবো। সেটা সরকার গত 17ই সেপ্টেম্বর এই বন্যার হিসাব দিয়েছে যে কত ক্ষয়ক্ষতি হয়েছে।
তো সেখানে তারা বলছে টোটাল 14,269 কোটি। আপনাদের 150 কোটি টাকার মতো বেশি ক্ষতি আপনাদের কি কারণে আসলো? সেটা কি ম্যাথোডোলজিক্যাল কোনো ইয়ে, বা তাদের কাছে তো অ্যাকচুয়াল ডাটাটা থাকার কথা। এক, দ্বিতীয় কথা হলো যে আপনারা যে হিসাবগুলো বলছেন এটা তো অলরেডি সরকারের কাছে আছেই, তো আপনাদের স্টাডিটা কেন গুরুত্বপূর্ণ? আর থার্ড যে বিষয়টি সেটা হলো যে সরকার কিন্তু এই সরকার এনজিও রিলেটেড সরকার, সো এনজিওর সাথে এই সরকার বন্যা মোকাবেলায় একটা কোলাবোরেশনে গিয়েছিল, 44টা এনজিওর সাথে তারা মিটিং করেছিল। তো সেটার রেজাল্ট কি? এনজিওকে যে তারা অন্তর্ভুক্ত করলো সেটার ফলাফল কি? আপনারা যে কোঅর্ডিনেশনের কথা বলছেন তাদের সাথে কোঅর্ডিনেশনটা হয়েছে কিনা, এই যে এটা আমি জানতে চেয়েছিলাম যে এই স্টাডিতে হয়তো আসবে। আর আরেকটা বিষয় হলো যে প্রাণহানির যে বিষয়টা সেটা কিন্তু আপনাদের রিপোর্টে আসে নাই। হ্যাঁ, প্রাণহানি যে সরকার যে ফিগারটা দিয়েছে সেটা এখানে উল্লেখ করা হয়নি আমাদের সামনে যে কতজন বা এটা। আর আর আমি আর কিছু বিষয় একটু কমেন্ট করতে চাই, সেটা হলো যে এই স্টাডিতে ফ্ল্যাশ ফ্লাড কিন্তু আমাদের নতুন না, প্রতি বছরই হয়। বিশেষ করে 8টি জেলায় প্রতিবারই ক্ষতিগ্রস্ত হয়। এপ্রিলে একবার হয়, এপ্রিল মে মাসে হয়, তখন আমাদের বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়। আর এখন আমনের সিজন চলছে। তো এটা কিন্তু যে প্রিপারেডনেসের বিষয়টা সেটা হলো যে এটা কারণটা কি, কারণটা আপনারা উল্লেখ করেননি। সেটা হলো যে মূল বিষয় উজান থেকে পানি আসা, ভারত থেকে পানি আসা। তো ভারত থেকে যে পানি আসে সেটা তারা আমাদেরকে তথ্য শেয়ার ঠিক মতো করে না, সেই বিষয়টা আপনাদের এই রিপোর্টে আমি পেলাম না। আর খাদ্য ঘাটতির কথা যেটা বলছেন যে আমাদের টোটাল আমনের যে প্রোডাকশন এই 11টি জেলায় তার কত পার্সেন্ট হয়, সেটা যদি আপনারা বলতে পারতেন তাহলে বুঝতাম যে হ্যাঁ খাদ্য ঘাটতি আসলে কতটা হবে। আর সর্বশেষ যে বিষয়টা সেটা হলো যে আপনারা বাঁধ উঁচু করার কথা বলছেন, কিন্তু বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ডেল্টা, এটার ম্যানেজমেন্টের জন্য কি কি করণীয় সেটা কিন্তু ওয়েল ডকুমেন্টেশন আমাদের আছে, ডেল্টা প্ল্যান আছে। এখন এই সরকার সেটা চালু করবে কি করবে না সেটা তাদের পলিসি ডিসিশনের ব্যাপার, কিন্তু এই ইস্যুগুলো অলরেডি ডকুমেন্টেড। এবং বাঁধ উঁচু করা, হাইড্রোলজিক্যাল মরফোলজিক্যাল স্টাডি ছাড়া হঠাৎ করে ডিসিশন দেওয়া এটাও কতটা যৌক্তিক সেটাও মনে হয় ভাবা উচিত। ধন্যবাদ। থ্যাংক ইউ। সো এনজিওদের সাথে যে আপনারা বললেন যে কোলাবোরেশনে সরকার গিয়েছে সেটার কথা বলেছেন, তো আমরা ফিল্ডে গিয়েছি, ওনাদের সাথে কথা বলেছি, বিশেষ করে এনজিওদের প্রতিনিধি ওনাদের সাথে আমরা কথা বলেছি। তো ওনাদের কাছেও সেম কথাটাই, যে ওনারা যে সমস্ত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন এর বাইরেও তো অনেক এলাকা ছিল যেগুলো পরিচালনা হয় নাই। তো হয়তোবা সরকারি পর্যায়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা এনজিওদের সাথে কোলাবোরেশনে যাব, কিন্তু মাঠ পর্যায়ে সেটা ইমপ্লিমেন্টেশন অনেক ঘাটতি ছিল, সেটা আমাদের উঠে এসেছে। তো এখন একটা জিনিস হলো যে এই ধরনের তথ্যগুলোই কিন্তু আমাদের স্টাডিতে আমরা রিফ্লেক্ট করার চেষ্টা করেছি, যে আমাদের সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত বাস্তবায়নের যে সমন্বয়হীনতা সেই কথাটাই কিন্তু আমরা এখানে বলার চেষ্টা করেছি। জি, তো এনজিও ওয়ার্কারদের সাথে আমরা কথা বলে যেটা বুঝেছি সেটা হলো কমিউনিকেশনের প্রবলেমটা কিন্তু এনজিও ওয়ার্কারদেরও ফেস করেছে। তাদের হেডকোয়ার্টার থেকে হয়তো মানে হচ্ছে যে বন্যায় সাহায্য করার জন্য মিটিং করছিল বা কোঅর্ডিনেট করা ট্রাই করছিল, বাট এনজিও ওয়ার্কার তারা কিন্তু তাদের হেডকোয়ার্টার থেকে কমপ্লিটলি বিচ্ছিন্ন ছিল। প্রথম 3 দিন আমরা যেমন ব্র্যাক এর ওয়ার্কারদের সাথে কথা বলেছি, আরও বেশ কিছু এনজিও ওয়ার্কারদের সাথে কথা বলেছি, প্রথম 3 দিন তারা কোনো ধরনের যোগাযোগ বাইরে থেকে করতে পারেনি। তারা কিন্তু বাইরে থেকে কোনো ত্রাণ নিয়ে গিয়ে যে সেই জায়গায় দিবে সেটাও সম্ভব ছিল না। তারা ট্রাক বা হচ্ছে যে বিভিন্ন মাধ্যমে ওই রিলিফ গুডস নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হচ্ছে যে পানির কারণে সেগুলো তারা নিয়েও যেতে পারেনি। ফলে দেখা গেছিল যে তাদের অফিসে হয়তো অল্প কিছু ওষুধ বা হচ্ছে অল্প কিছু খাদ্যদ্রব্য সেগুলো আছে, সেগুলো তারা ডিস্ট্রিবিউট করেছিল, বাট সেগুলো কোনোভাবেই এনাফ ছিল না। তো এনজিওর হেডকোয়ার্টার এবং ইসের মধ্যে কিন্তু কমিউনিকেশন গ্যাপটা হয়েছিল তাদেরও। তো এইটা আসলে একটা বড় চ্যালেঞ্জ ছিল। আর হচ্ছে যে এমনি ফিল্ড লেভেলে যদি আমরা বলি তাহলে হচ্ছে যে মানুষজনের কোনো প্রিপারেশন ওখানে ছিল না আর কি। তারা তো এই ধরনের ফ্লাড আগে কখনো দেখেনি, তো হচ্ছে যে তাদেরও হচ্ছে যে দেখা যাচ্ছে যে কোনো ধরনের আগে থেকে প্রিপারেশন, বাড়ি একটু উঁচু করে রাখা বা হচ্ছে যে তাদের জিনিসপত্রগুলো রক্ষা করা, এগুলো কোনো ধরনের প্রিপারেশন ছিল না। পরে যেমন দেখা যাচ্ছিল যে যেমন পানির মোটর প্রায় সব বাসাতেই নষ্ট হয়ে গিয়েছিল এরকম। তো হচ্ছে যে এই ধরনের ইস্যু ছিল। আর বাট আরেকটা জিনিস আমরা দেখেছি যে মানুষ একজন আরেকজনকে খুব হেল্প করেছে। যেই বাসাগুলি যেই বাসাগুলো 2 তালা 3 তালা ছিল সেই বাসাগুলোতেই প্রায়
আশেপাশে সবাই গিয়ে সেখানে আশ্রয় নিয়েছে, 70-80 জন মানুষও আশ্রয় নিয়েছে। তো এইটা হলো সংক্ষেপে আমার ফিল্ড লেভেলের এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। আর কেউ?